আসসালামু আলাইকুম, আমি মুনতাসির রহমান আবিদ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে পড়বো সেটা হলো প্রাণীর পরিচিতি। তো প্রাণীর পরিচিতি অধ্যায়ের মধ্যে আমরা পড়ছিলাম হাইড্রা সম্পর্কে। হাইড্রার উপর আজকে হলো ৩ নাম্বার ক্লাস এবং সর্বশেষ ক্লাস। তো আজকের ক্লাসে মেইনলি আমরা যে বিষয়গুলো পড়বো সেগুলো হলো কি, এই যে চলন, হাইড্রার চলন, জনন আর মিথজীবিতা, এই ৩টা বিষয় সম্পর্কে পড়ব। তো প্রথমত যে বিষয়টা দিয়ে স্টার্ট করবো সেটা হলো চলন সম্পর্কে। তো হাইড্রা সম্পর্কে আসলে সব রকম ডেটাই পড়া লাগে। এর শ্বসন, চলন, রেচন, জনন সহ সব রকম আলোচনায় আছে। তো এখন আমরা শুরু করছি সেটা হলো চলন নিয়ে। দেখো অলরেডি ২টা চিত্র আঁকা আছে। এটা হলো হাইটের ২ টাইপের চলন, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার মধ্যে এমসিকিউ এবং এখান থেকে বিভিন্ন রকম সৃজনশীল প্রশ্ন আসে, সৃজনশীল গ ঘতে আসে। তো এটা খুব ইম্পর্টেন্ট। তো বিভিন্ন রকম চলন আছে হাইটার। কি কি চলন আমি একটু বলি। একটা চলনের নাম আছে লুপিং। ঠিক আছে, লুপিং, বা এটাকে বলা হয় ফাঁসা বা জোকা চলন। ফাঁসা বা জোকা চলন, জোকা চলন, বা অনেক জায়গার মধ্যে এটা লেখা আছে হামাগুড়ি আকারে, হামাগুড়ি, হামাগুড়ি চলন। বুঝলাম। দেখো এটা একটু দেখে নেই। এই লুপিং চলনটা হলো এই চলনটা, এই যে এতটুকু যে চলনটা, এটা হলো লুপিং চলন। কিভাবে দেখো, হাইড্রা প্রথমত পাদচাকতির উপরে এভাবে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে এর দেহটাকে সে বেন্ড করে বা বাঁকায়, বাঁকায় এই যে তোমার কর্ষিকার যে অংশটা আছে সেটাকে এরকম নিচের দিকে নিয়ে আসে। এরপরে এই পাদচাকতিটাকে মানে ভূমি থেকে মানে সে বিমুক্ত করে করে এরকম সামনের দিকে অগ্রসর হয়। এই যে দেখো সামনের দিকে অগ্রসর হয়ে আবার পরবর্তীতে এইভাবে দাঁড়ায়। এরপরে আবার এরকম বেন্ড করে করে আবার ধরো এরকম ভাবে এরকম কাছাকাছি আসে, এভাবে যেতে থাকে। মানে এরকম এরকম আর কি চলনটা, এরকম এরকম ধরো এইভাবে 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 যায়। এই যে চলনটা, এটা জোকের মতো চলন না, এই জন্য এটাকে জোকা চলন বলা হয়, বা এটাকে ফাঁসা চলন বলা হয়। ফাঁসা চলন কি কারণে বলা হয়, দেখো এখানে ফাঁস সৃষ্টি হয়েছে। দেখো এটা বলা হয় ফাঁস বা লুপ, মানে এরকম গোল বা অলমোস্ট গোল এরকম যে গঠনটা, এটাকে আমরা ফাঁস বলি, ফাঁস বা লুপ বলি। ঠিক আছে, এই যে লুপ, এই যে লুপ সৃষ্টির মাধ্যমে যে চলনটা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় লুপিং। আচ্ছা, এর পরবর্তীতে এটা সম্পর্কে আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, লুপিং চলন যেটা, এটা হলো হাইড্রার একটা বিশেষ চলন। ঠিক আছে, বিশেষ চলন মানে সাধারণত হাইড্রা এইভাবে চলে না, এটা একটা বিশেষ বিশেষ ক্ষেত্রে এইভাবে চলে। এবং এটা একটা মনে রাখবা যে এটা লম্বা দূরত্ব অতিক্রমের সময় এই চলনটা হাইড্রা ইউজ করে। তাহলে লম্বা দূরত্ব অতিক্রম, দূরত্ব অতিক্রম, এভাবে মনে রাখবা। লতে লুপিং, লতে লম্বা দূরত্ব অতিক্রম। তাহলে লম্বা দূরত্ব অতিক্রমে কোন ধরনের চলন ইউজ করে হাইড্রা, সেটা হলো তোমার লুপিং। ঠিক আছে, বা ফাঁসা চলন বা জোকা চলন বা হামাগুড়ি। গেল লুপিং সম্পর্কে। এখন আমরা নতুন একটা বিষয় পড়বো, সেটা হলো কি, মানে চলনের আরেকটা নতুন টাইপ পড়বো, সেটা হলো তোমার এটাকে বলা হয় সমার সল্টিং। দেখো সমার সল্টিং, সমার সল্টিং বা ডিগবাজি চলন, সল্টিং বা ডিগবাজি চলন, ডিগবাজি চলন। দেখো এটার চিত্রটা এখানে লিখা আছে। এই যে এখান থেকে স্টার্ট করি, যে এখান থেকে স্টার্ট করে পরবর্তী যে অংশটা আছে এতটুকু পর্যন্ত, এটা হলো তোমার সমার সল্টিং বা ডিগবাজি চলন। দেখো কিভাবে ডিগবাজি দেয় হাইড্রা। প্রথমে পাদচাকতির উপর দাঁড়িয়ে ছিল, এর পরবর্তীতে দেহটাকে এইভাবে বেন্ড করে করে কর্ষিকা দিয়ে মাটিটাকে আঁকড়ে ধরে। এরপরে এই যে তোমার পাদচাকতিটা আছে, এটা মাটির সাথে সংস্পর্শে ছিল, এটাকে সে উপরের দিকে তুলে দেয়। এই যে দেখো উপরের দিকে তুলে দিল, কর্ষিকা থাকলো নিচে। এরপরে আবার ওই অংশটা দিয়ে আবারও এরকম বেন্ড করে এরকম মাটির মধ্যে এরকম করে, করার পরবর্তীতে এই যে কর্ষিকাটা আবার এরকম উপরের দিকে তুলে দেয়, ফলে এরকম একটা গঠন সৃষ্টি হয়। এই যে চলনটা, এটাকে বলা হয় সমার সল্টিং বা ডিগবাজি চলন। এবং মনে রাখবা হাইড্রার এটা হলো সাধারণ চলন, মানে সাধারণত হাইড্রা এইভাবেই চলে থাকে, এভাবে চলে সাধারণ চলন। এবং এটা আরেকটা ইম্পর্টেন্ট মনে রাখবা যে এটাকে বলা হয় অ্যাক্রোবেটদের মতো চলন, অ্যাক্রোবেট, অ্যাক্রোবেটদের মতো চলন, অ্যাক্রোবেটদের মতো চলন মনে রাখবা। ঠিক আছে, তাহলে সমারসল্টিং শিখলাম আর ডিগবাজি চলন সম্পর্কে আর লুপিং সম্পর্কে শিখলাম। বুঝতে পারছো আশা করি। এবার আসো নেক্সটে আরো কয়েকটা টাইপ করি। এটা মধ্যে দিয়ে আমি আরো কয়েকটা অংশ দেখাই যে আরো কি কি টাইপের চলন হাইড্রার আছে। এরপর আছে গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। ঠিক আছে, গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। এই যে ৩ নাম্বার যেটার নাম কি, গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন, গ্লাইডিং বা অ্যামিবয়েড। এটা কিরকম, হাইড্রা চাইলে কি করতে পারে তোমার মসৃণ তলে, হ্যাঁ মসৃণ তলে খুবই ধীরে ধীরে চলতে পারে, মসৃণ তলে শামুকের মতো চলতে পারে, তলে ধীরে ধীরে শামুকের মতো চলবে, শামুকের মতো চলন, শামুকের মতো চলন। এটা হলো হাইড্রার গ্লাইডিং বা এই তোমার অ্যামিবয়েড চলন। তাহলে মসৃণ তলে শামুকের মতো চলন। বুঝলাম। এটা ছাড়াও আরো কিছু চলন আছে। হাইড্রা চাইলে কি করতে পারে জানো, সাঁতার কাটতে পারে, সাঁতার, সাঁতার কাটাও হাইড্রার একটা মানে
চলন। কিভাবে সে সাঁতারটা কাটে? এই কোর্সিকাগুলোকে ইউজ করে এইভাবে সাঁতার কাটে, বুঝছো? এইভাবে সাঁতার কাটে। তাহলে এটা কি কোর্সিকা ইউজ করে সাঁতার, কোর্সিকা ইউজ করে সাঁতার কাটে। আচ্ছা, এটা ছাড়াও কোর্সিকা ইউজ করে আরো একটা হাইটের চলন আছে, নাম হলো নতমুখী চলন। নতমুখী চলন বা এটাকে বলা হয় টেন্টাকুলার চলন। লিখে দিই, টেন্টাকুলার চলন। কিরকম বিষয়টা? কোর্সিকাগুলোকে সে ধরো পায়ের মতো ইউজ করে, এরকম ধরো এরকম একটা রাস্তা আছে, পিচ ঢালা পথ আছে ধরো এরকম, এটার মধ্যে দিয়ে এরকম হাইড্রা এই কোর্সিকাগুলোকে ইউজ করে এইভাবে হাঁটতে থাকে, বুঝছো? এইভাবে হাঁটতে থাকে। তাহলে এটা হলো হাইড্রার নতমুখী চলন বা টেন্টাকুলার চলন, ঠিক আছে? কারণ মুখটা নিচের দিকে আছে, এটা যেহেতু মুখ ছিদ্র, তার মানে এটা মুখের মতো কল্পনা করতে পারো। তার মানে কি মুখটা নিচের দিকে আছে, নত অবস্থায় আছে, এরকম একটা চলন হাইড্রার হতে পারে। আচ্ছা, এরপরে এটা ছাড়াও আর কি কি চলন আছে? যেমন ধরো আছে ভাষা। হাইড্রা চাইলে কি করতে পারে? ভাসতে পারে। ভাষাটা কিভাবে করে? হাইড্রার তোমার এই যে দেখো, হাইড্রার তৈল হলো এরকম না, এই যে এরকম, এখানে থাকে কোর্সিকাগুলা, এর নিচে থাকে কি পদতল বা পাদচাকতি থাকে। এই পাদচাকতি বা পদতল ইউজ করে সে বুদবুদ সৃষ্টি করে, ঠিক আছে? তাহলে বুদবুদ সৃষ্টি করতে পারে, বুদবুদ সৃষ্টি করে সে ভেসে থাকে, বুদবুদ সৃষ্টি করে সে ভেসে থাকে, ঠিক আছে? বুদবুদ সৃষ্টি করে সে ভেসে থাকে। আর মানে এই বুদবুদটা সৃষ্টি করে কোন কোষ দিয়ে? মনে রাখবা যে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ দিয়ে সে বুদবুদটা সৃষ্টি করে এবং সে সামনের দিকে মানে ভেসে থাকে। গেল। এটা ছাড়াও আরো চলন আছে। আগের চলনগুলো একটু মুছে দিই আমি এখানে একটু লিখে দিই। দেখো, লুপিংটা মুছে দিলাম। দেখো, এটার নাম কি? হেচরানো। 6 নাম্বার কি? হেচরানো। হেচরানো চলন। হেচরানো চলনে কি হয়? হেচরানো চলনের মাধ্যমে মনে রাখবা হাইড্রা আরোহণ এবং অবরোহণ করে, ঠিক আছে? আরোহণ অবরোহণ মানে ধরো একটা তাল গাছে ওঠা দরকার, ঠিক আছে? তখন এটা ইউজ করে অবরোহণ। না মানে হাইড্রা তো আসলে তাল গাছে উঠে না, মানে নর্মাল এক্সাম্পল আর কি। ধরো কোন একটা জায়গার মধ্যে উঠা দরকার, হ্যাঁ? ধরো এরকম একটা কিছু একটা আছে, এটা বেয়ে ধরো হাইড্রা যাচ্ছে উপরে উঠতে, তখন সে কোন ধরনের চলন ইউজ করবে? এই হেচড়ানো। বা ধরো এখানে উঠে গেল অলরেডি, এখন নামা লাগবে না, নামার সময় কোন চলন ইউজ করবে? এই হেচড়ানো। কারণ কি? অবরোহণ। অবরোহণ মানে নামা, আরোহণ মানে উপরে ওঠা। আশা করি বুঝতে পারছো বিষয়টা। এবার সর্বশেষ আরেকটা চলন আছে, সেটার নাম হলো ডুবা, ঠিক আছে? এখন এটাকে আসলে আমি চলনের মতোই ধরি না, আচ্ছা তাও ধরা লাগে। দেখো কি, যে ডুবা এটাও একটা চলন, কিভাবে হয় সেটা একটু বোঝা ট্রাই করো। ডুবে ডুবে যাওয়াও কিভাবে চলন হতে পারে? ডুবে গেলে মানুষ একরকম চলা চলে, ঠিক আছে? ডুবে গেলে যাওয়াও একটা চলন। কিরকম? ধরো একটা হাইড্রা এরকম পানি ছিল, পানির উপর থেকে ধরো এটাই হাইড্রাটা তো পানির নিচে ডুবে গেল। এখন যে জলস্রোত আছে সে কি সামনে নিয়ে যাবে না হাইড্রাকে? তাহলে ডুবে যাওয়া হাইড্রাটা এরকম সামনে চলে গেল। তাহলে এই যে চলনটা, এটা কি? এটা হলো ডুবা। তাহলে ডুবার মাধ্যমে হাইড্রা চলন সম্পন্ন করে, ডুবা। কিন্তু এটা তো আসলে হাইড্রার ইচ্ছাকৃত চলন না। তার মানে কি? ডুবা চলনটা হলো অনিচ্ছাকৃত চলন। অনিচ্ছাকৃত মানে ইচ্ছা ছিল না তাও, অনিচ্ছাকৃত চলন, এটা হলো ডুবা। তাহলে এটা ছিল চলন সম্পর্কিত আলোচনা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে চলনের হলো এটাই সামারি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলা। এবার আসো, ও আচ্ছা আরেকটা বিষয় দেখো তো, ওই হাইড্রার আগের চিত্রটা যদি মুছে ফেলেছি, দেখো ওই যে দ্বিতীয় যেই সমারসল্টিং এর যে চিত্রটা, দেখবা ওইখানে ফাঁস বা লুপ সৃষ্টি হয় দুইবার, ঠিক আছে? দুইবার লুপ সৃষ্টি হতো। তাহলে মনে রাখবা সমারসল্টিং এর লুপ সৃষ্টি হয় দুইটি, আর লুপিং এর লুপ সৃষ্টি হয় মাত্র একটি। এই একটা লুপ সৃষ্টি হয়েই সে এরকম 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 করে সামনে যেতে থাকে। আর এর মধ্যে ডিগবাজি দিতে দিতে যায়, তো এই কারণে দুইটা করে লুপ সৃষ্টি হয়। মনে রাখবা বিষয়টা। আচ্ছা, এবার তাহলে চলনের বিষয়টা ক্লিয়ার হলো। এবার পড়বো আমরা হাইটার জনন সম্পর্কে। তাহলে এই যে চলন, চলন পড়া হয়ে গেল, এবার আসলে জনন সম্পর্কে পড়বো। এর পরবর্তী মিথজীবিতা পড়লে শেষ। আচ্ছা দেখো, হাইটার এখন কি পড়বো? জনন। দেখো যে জনন বিষয়টা কি? জনন হাইটার কয়েক রকম হতে পারে। জনন, হাইড্রার জনন সম্পর্কে এখন পড়ছি আমরা। জনন, জনন দুই রকম হাইড্রার। একটা হলো তোমার যৌন, আর একটা হলো অযৌন। দেখো এখানে লিখে দিলাম যৌন জনন, যৌন, আর একটা কি? অযৌন জনন। বুঝলা? দেখো, অযৌন জনন হাইড্রার হয় দুই রকম ভাবে। একটাকে বলা হয় মুকুল উদ্গম, মুকুল উদ্গমের সাহায্যে, মুকুল উদ্গম। আরেকটা হলো বিভাজন। এই দুই প্রক্রিয়ায় হাইড্রার চলন মানে কি বলে জনন ঘটতে পারে, অযৌন জনন। দেখো এই মুকুল উদ্গম বিষয়টা কি? হাইড্রা ধরো এরকম, এটা ধরো হাইড্রা, আমি ওই সময় চিত্রের মধ্যে মনে হয় দেখাইছিলাম একবার। ধরো এটা একটা হাইড্রা, এটা ধরো কোর্সিকা।
হাইড্রার এরকম মুকুল সৃষ্টি হতে পারে, বুঝছো? এরকম ধরো একটা মুকুল সৃষ্টি হয়, এরকম, পরবর্তীতে আরো একটু বড় হয়, ধরো এরকম হয়ে সেখান থেকে কোর্সিকা সৃষ্টি হয়, হয়ে হয়ে এই যে কোর্সিকা সহ যে পার্টটা আছে সেটা আলাদা হয়ে যায়। তখন কি হয়, একটা হাইড্রা থেকে এরকম দুইটা হাইড্রা সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, এই যে ধরো দুইটা হাইড্রা তৈরি হয়ে গেল। এই যে দেখো ছিল তো একটা, এই যে জাস্ট এই 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 একটা, এবং এইটা বের হয়ে ধরো এরকম আরেকটা হাইড্রা তৈরি হলো, তার মানে একটা থেকে দুইটা। তাহলে এইভাবে হাইড্রার একটা জনন ঘটতে পারে, যেটাকে আমরা বলি মুকুল উদ্গম। আশা করি তোমরা মুকুল উদ্গমের আইডিয়াটা বুঝতে পারছো। এটাকে ইংরেজিতে বলা হয় বাডিং। ঠিক আছে, এটা মনে রাখবা, বাডিং। আচ্ছা, এবার দেখো বিভাজন। বিভাজনও আরেকটা চলন, কিন্তু দেখো এই চলনটা আসলে ইচ্ছাকৃত চলন না, এটা হলো অনিচ্ছাকৃত চলন, মানে অনিচ্ছাকৃত জনন। অনিচ্ছাকৃত কিভাবে, কি কারণে এটা অনিচ্ছাকৃত? ধরো হাইড্রা আছে, এটা ধরো এটা একটা হাইড্রা, হাইড্রা। তো ধরো নবাব সিরাজউদ্দৌলা এটাকে অর্ধেক ভাবে কেটে দিল এইভাবে, ঠিক আছে, তার ছুরি দিয়ে ধরো এইভাবে কাটলো। অথবা ধরো এইভাবে চিন্তা করো, যে ধরো এরকম ভাবে ছিল, সিরাজউদ্দৌলা ধরো এইভাবে কেটে দিল। দুইভাবে কাটা যেতে পারে। এইভাবে কাটলে এটাকে বলা হয় তোমার অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য ভাবে কাটা। আর এটাকে বলা হয় অনুপ্রস্থ আকারে কাটা, অনুপ্রস্থ। তো আমরা জানি তোমার হাইড্রার কিন্তু একটা ইন্টারস্টিশিয়াল কোষ ছিল, এবং সেই ইন্টারস্টিশিয়াল কোষটার কাজ ছিল এরকম যে সে যে কোনো ধরনের রিপেয়ারের কাজ করে ফেলে। ধর হাইড্রার যে কোনো একটা পার্ট কেটে গেল, সেই অংশটাকে সে রিপেয়ার করে দেয়, জোড়া লাগাই দেয়। তো এরকম অনুদৈর্ঘ্য ভাবে যদি কাটো, তাহলে এই একটা হাইড্রা থেকে অনুদৈর্ঘ্য ভাবে বিভাজনের পরে দুইটা হাইড্রা সৃষ্টি হয়ে যায়, বুঝছো? মানে একটা থেকে এরকম দুইটা হাইড্রা তৈরি হয়ে যাবে, দুইটা, একটা দুইটা, ঠিক আছে, দুইটা হাইড্রা তৈরি হয়ে যায়। এই একটা হাইড্রা বিভাজিত হয়। আবার এটা কাটলেও সেম, উপরের অংশটা একটা হাইড্রায় কনভার্ট হয়ে যায়, নিচেরটা আরো একটা হাইড্রায় কনভার্ট হয়ে যায়। ধরো নিচেরটার দরকার কি, পাদচাকতি, তাহলে পাদচাকতি নতুন করে তৈরি হবে। আর নিচের অংশটা যেটা কেটে ফেললো, এটার কি দরকার, কোর্সিকা, কোর্সিকা আবার তৈরি হয়, হয়ে পূর্ণাঙ্গ একটা হাইড্রা থেকে দুইটা হাইড্রা তৈরি হয়ে যায়। তাহলে এই দুই রকম বিভাজন আছে। তাহলে কি বিভাজন, দুই রকম হাইড্রার বিভাজনের মাধ্যমে মানে জননটা, একটা হলো কি অনুদৈর্ঘ্য, আর একটা হলো অনুপ্রস্থ। ঠিক আছে, অনুপ্রস্থ। আচ্ছা, তাহলে এটার সাথে এই যে এইভাবে এই দুইটা বিষয় হলো সম্পৃক্ত, এই অনুদৈর্ঘ্য। আশা করি বুঝতে পারলাম। তাহলে জনন সম্পর্কে গেল। এবার যৌন জনন কবে কবে হয়, মানে কবে কবে বলতে কোন কোন কালে হয়, মনে রাখবা, শরৎ, হেমন্ত, শীত, এই তিনটা সময়, হেমন্ত, শীত, এই শীতকাল, এই তিনটা মাসে, মানে এই তিনটা কালে তোমার এই হাইড্রার যৌন জনন ঘটে। আচ্ছা, যৌন জনন সম্পর্কে আমরা আরো একটু বিস্তারিত পড়বো। অযৌন জনন সম্পর্কে এতটুকু আলোচনা, এখন আসলে যৌন জননটাকে আমরা একটু ডিটেলে পড়ার চেষ্টা করি। আচ্ছা, দেখো তার আগে যৌন জনন সম্পর্কে আমি আরেকটা আইডিয়া একটু বলি। যৌন জননের ক্ষেত্রে কি প্রয়োজন হয় বলতো? আমরা জানি যৌন জননের ক্ষেত্রে দুইটা ভিন্নধর্মী জনন কোষের মিলনের প্রয়োজন হয়। দুই ভিন্নধর্মী জনন, মানে জনন কোষটা কি, শুক্রাণু আর ডিম্বাণু। তার মানে হাইড্রার যেহেতু যৌন জনন হয়, সুতরাং আমরা বুঝতে পারছি হাইড্রারও নিশ্চয়ই, মানে কি বলে, এই শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হয়, না হলে তো আর যৌন জনন হবে না। তাহলে এই হাইড্রার যৌন জনন হয়, তাহলে যৌন জননের জন্য শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হওয়া দরকার। প্রথমত আমরা যেটা বলবো যে হাইড্রার কিভাবে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়, এর পরবর্তীতে সেই শুক্রাণু ডিক্রাণু বললাম, শুক্রাণু আর ডিম্বাণু এই দুইটা মিলে যে নিষেকটা ঘটে, এবং নিষেক হয়ে আলটিমেটলি কিভাবে আমার হাইড্রাতে কনভার্ট হয়, নতুন হাইড্রা কিভাবে সৃষ্টি হয়, সেই বিষয়টা বলবো। আচ্ছা দেখো, তাহলে প্রথমত আমরা দেখবো কি, এখন জননের মধ্যে আমরা যৌন অংশটা পড়ছি, হ্যাঁ, অযৌন পড়াটা শেষ, এখন পড়বো যৌন। যৌনর আগে একটা সাধারণ একটা বিষয় বলি, দেখো এটা যদি মানে এটা যদি হয় তোমার কি বলে এটা, এই মানে হাইড্রার শুক্রাণু, ঠিক আছে, এই হাইড্রার শুক্রাণু ধরো মস্তক আছে, মস্তকের মধ্যে ধরো এরকম নিউক্লিয়াস আছে, ঠিক আছে, হাইড্রার মস্তকে কি থাকে, মাথার মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে, আর এরকম থাকে একটা লেজ। আর মনে রাখবা যে এই মধ্যখণ্ডের মধ্যে হাইড্রার যেই শুক্রাণুর যে মধ্যখণ্ড, এখানে সেন্ট্রিওল পাওয়া যায়। এটা মনে রাখবা, পরীক্ষার মধ্যে এমসিকিউ আসতে পারে। এটা সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়, মধ্যখণ্ডে, মধ্যখণ্ড। আর নিউক্লিয়াস পাওয়া যায় কোথায়, মস্তকে। এই যে দেখো মস্তক, ব্রেন এঁকে দিলাম, ব্রেনের ভিতরে ধরো নিউক্লিয়াস আছে, এটা হলো হাইড্রার শুক্রাণু। আচ্ছা, শুক্রাণু তৈরির প্রক্রিয়াটা দেখবো, ডিম্বাণু তৈরি করার প্রক্রিয়া দেখবো, ঠিক আছে, শুক্রাণু তৈরির প্রক্রিয়াও দেখবো, ডিম্বাণু তৈরির প্রক্রিয়াও দেখবো, এর পরবর্তীতে জনন সম্পর্কে দেখবো। দেখো প্রথমত স্পার্ম বা শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। দেখো লিখে দেখি নাম, স্পার্মাটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস, জেনেসিস। আর ওই ডিম্বাণু সৃষ্টি যে প্রক্রিয়া, এটাকে বলা হয় উওজেনেসিস। এই যে দেখো লিখে দিই, উওজেনেসিস। বুঝলাম। এখন দেখো আগে আগে স্পার্মার এই কি বলে এই ডিম্বাণু তৈরি করি, এর পরবর্তীতে বাকি কাজ। দেখো স্পার্মাটোজেনেসিস, এখানে কি হয় মনে রাখবা, হাইড্রার যত রকম কোষ আছে,
অলমোস্ট সবগুলা ইন্টারস্টিশিয়াল কোষ থেকে সৃষ্টি হয়। তাহলে হাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে, পুরুষ হাইড্রা ইন্টারস্টিশিয়াল কোষ, সেই ইন্টারস্টিশিয়াল কোষ থেকে কি হয়? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে সৃষ্টি হয় শুক্রাণু মাতৃকোষ। শুক্রাণু মাতৃকোষ, মাতৃকোষ। আর এই ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রেও ইন্টারস্টিশিয়াল কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ, স্টিশিয়াল। সেই ইন্টারস্টিশিয়াল কোষ থেকে তোমার তৈরি হয় ডিম্বাণু মাতৃকোষ। ওটার মধ্যে শুক্রাণু, এটার মধ্যে ডিম্বাণু, প্রায় সেম সেম। ডিম্বাণু মাতৃকোষ, মাতৃকোষ। আচ্ছা, এবার শুক্রাণু মাতৃকোষ থেকে তৈরি হয় স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া, গোনিয়া। আর ডিম্বাণু মাতৃকোষ থেকে তৈরি হয় উওগোনিয়া, উওগোনিয়া। স্পার্মাটোগোনিয়া থেকে তৈরি হয় স্পার্মাটোসাইট, স্পার্মাটোসাইট। আর উওগোনিয়া থেকে তৈরি হয় উওসাইট। দেখো মিল আছে কিন্তু। স্পার্মাটোসাইট থেকে তৈরি হয় স্পার্মাটিড, স্পার্মাটিড। এবং কোন ধরনের কোষ বিভাজনের মাধ্যমে? এটা মনে রাখবা, এটা হলো তোমার মিওসিস বা মায়োসিস। মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে স্পার্মাটিড সৃষ্টি হয়। এবং কয়টা সৃষ্টি হয় মনে রাখবা? চারটা তৈরি হয়। এর পরবর্তীতে স্পার্মাটিড থেকে আলটিমেটলি স্পার্ম তৈরি হয়, স্পার্ম। বুঝলাম? স্পার্মাটিডটা পরবর্তীতে মানে পূর্ণাঙ্গ হয়ে স্পার্মে কনভার্ট হয়ে যায়। তাহলে চারটা স্পার্ম তৈরি হয়ে যাবে, ঠিক আছে? স্পার্ম হবে চারটা। দেখো এর মধ্যে এই যা যা দেখছো সব কিছু কিন্তু ডিপ্লয়েড। এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড। কিন্তু মনে রাখবা যে আমরা জানি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যেগুলো সৃষ্টি হয় সেগুলো সবসময় হ্যাপ্লয়েড হয়। তো সুতরাং এই স্পার্মাটিডগুলো কিন্তু আবার তো হ্যাপ্লয়েড এবং স্পার্মও হ্যাপ্লয়েড। আচ্ছা, এবার ও সাইড থেকে কি তৈরি হয় মনে রাখবা? ও সাইড থেকে তৈরি হয় দুইটা জিনিস তৈরি হয়। দেখো এটার ক্ষেত্রে কিন্তু জাস্ট এই স্পার্মাটিড থেকে কিন্তু জাস্ট স্পার্ম তৈরি হতো, মানে সরি, এই স্পার্মাটোসাইট থেকে কিন্তু স্পার্মাটিড তৈরি হতো শুধু চারটা। কিন্তু এটার মধ্যে ও সাইড থেকে দুইটা জিনিস তৈরি হয়। একটা নাম হলো পোলার বডি। পোলার বডি, পোলার বডি কয়টা সৃষ্টি হয় মনে রাখবা? তিনটা। আরেকটা তৈরি হয় উওটিট। উওটিট, উওটিট কয়টা তৈরি হয়? একটা। আমাদের মানে জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে এখান থেকে একটা প্রশ্ন আসছিল আসলে, এই মানে কয়টা তৈরি হয় উওটিট? এই একটা কিন্তু, ঠিক আছে? কারণ তিনটা পোলার বডি নষ্ট হয়ে যায়, জাস্ট একটা থাকে। এবং এই উওটিটটা কি হবে পরবর্তীতে? তোমার এরকম ডিম্বাণুতে কনভার্ট হয়ে যাবে, ডিম্বাণু বা ওভাম, ডিম্বাণুতে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে বুঝতে পারলা? দেখো তার মানে এই ওজেনেসিস প্রক্রিয়ায় কয়টা ডিম্বাণু তৈরি হয়? একটা কিন্তু, কারণ ওটিরও একটা, এখান থেকে সৃষ্ট ডিম্বাণু সংখ্যাও কিন্তু একটা। এটার মধ্যে স্পার্মাটিড ছিল চারটা, এই কারণে স্পার্ম হয়েছিল চারটা। কিন্তু এর ক্ষেত্রে পোলার বডি সৃষ্টি হয় এবং এই পোলার বডিগুলো নষ্ট হয়ে যায়। এবং এই নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু পোলার বডির সংখ্যা হলো তিনটা। যার কারণে এই ও সাইড থেকে তো নর্মালি মিউসিস কোষ বিভাজন হয়, মিউসিস। হ্যাঁ, মিউসিস হয়ে যেহেতু তৈরি হলো এইগুলা, সুতরাং কিন্তু এই যে ওটির আর পোলার বডি যাই বলো, এগুলো কিন্তু হ্যাপ্লয়েড সংখ্যক, ঠিক আছে? এই যে এন, এন। তাহলে স্পার্ম তৈরি হয়ে গেল, ডিম্বাণু তৈরি হয়ে গেল। এখন এই দুইটার যে মিলন, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিষেক। এটাকে বলা হয় কি? নিষেক। বুঝলা? নিষেক বা এটাকে বলে ফার্টিলাইজেশন। এরপরে নিষেকের পরবর্তীতে কিছুদিন যায়, মানে কিছুদিন না, কিছু সময় পার হয়, হলে তৈরি হয় কি? মরুলা। মরুলা নামক একটা দশা তৈরি হয়, মরুলা। এবং এই মরুলা যে দশাটা, এরকম আমি দেখাই একটু। ধরো এরকম, এটা ধরো শুক্রাণু, এটা ধরো শুক্রাণু ছিল, এটা ধরো ডিম্বাণু ছিল, দুইটা মিলিত হয়ে গেল, হয়ে ধরো এরকম একটা দশা তৈরি হলো। এটা এই ঘটনাকে বলে আমরা নিষেক। ধরো এটার ভিতরে ঢুকে গেল, নিষেক ঘটে গেল। এরপরে কিছুদিন যাওয়ার পরে এই এই যে মানে এই নিষেকের ফলে সৃষ্ট যে জাইগোটটা আছে, এই যে এটাকে বলা হয় কি? জাইগোট। নিষেকের ফলে কি সৃষ্টি হয়? আচ্ছা, নিষেকের ফলে আসলে জাইগোট সৃষ্টি হয়। আমি এখানে লিখে দিই, এখানে নিষেক না লিখে এখানে লিখে দিই জাইগোট। দেখো, আরে জাইগোট, জাইগোট সৃষ্টি হলো। এরপরে এই জাইগোট যেটা আছে, জাইগোটটা কিছুদিন, দেখো একটা কেল্লা বাবা মার হাবা টাইপের একটা ঘটনা ঘটে গেছে। ওই আমি ক্লাসটা যতটুকু ছিল রেকর্ড করছিলাম, মাঝখান দিয়ে দেখি যে মোর ফোনের স্টোরেজ শেষ হয়ে যাওয়ার কারণে ক্লাসটা অতটুকু 20 মিনিট পর্যন্ত শেষ, আরো 12 মিনিট আমি হাওয়ার উপর কথা বলছি। আচ্ছা দেখো, দেখ বাদ দাও, এখন আবারও যে অংশটা বলছি আবারও আরেকবার বলি। ওই সর্বশেষে আমরা দেখছিলাম যে এখানে জাইগোটটা তৈরি হয়েছিল।
তো এই জাইগোট থেকে পরবর্তী নেক্সট কি ঘটনা ঘটে এখন সেই বিষয়টা দেখবো। দেখো পরবর্তী পূর্ণাঙ্গ হাইড্রা তৈরি হবে। 12 মিনিট বলছি জাস্ট এরকম হাওয়ার উপরে, রেকর্ড হয় না কিছু, সমস্যা নাই। দেখো এই যে এখানে আবার একটু লিখলাম, স্পারমাটোজেনেসিসে কি হয়, এই যে স্পার্ম তৈরি হয়, আর ইয়াতে ওজেনেসিসে কি তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। এই যে স্পার্ম আর ডিম্বাণু বা শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠন করে। কোন প্রক্রিয়ায় এটা তোমরা জানো, এটা হলো নিষেক প্রক্রিয়া তৈরি হয়, নিষেক। আচ্ছা এরপরে এই জাইগোটটা ধরো এরকম একটা অবস্থা, ধরো ধরো এরকম, এটা হলো ধরো জাইগোট, ধরো এটা জাইগোট। পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে এই জাইগোটটা তোমার রূপান্তরিত হয়ে তৈরি হয় কি, মরুলা। ঠিক আছে, কিসে পরিণত হয়, মরুলা। আচ্ছা মরুলার বৈশিষ্ট্যটা কি মনে রাখবা, মরুলা যেটা আছে সেটা হলো কি, গোলাকার নিরেট এবং একটা বহুকোষী দশা, নিরেট এবং বহুকোষী একটা অবস্থা, বহুকোষী। বুঝলা? মরুলা থেকে কতদিন পরে তৈরি হয়, কতদিন না মানে কিছু সময় পরে তৈরি হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলাটা কি, ব্লাস্টুলা হলো ওই মরুলা থেকে সৃষ্টি হয়। ব্লাস্টুলা নামকরণের উদ্দেশ্য হলো ব্লাস্টুলার মধ্যে ব্লাস্টোসিল নামক একটা গহ্বর পাওয়া যায়, ব্লাস্টোসিল গহ্বর পাওয়া যায় ব্লাস্টুলা দশায়, ব্লাস্টোসিল গহ্বর। আমি এটা মনে রাখি কিভাবে, ধরো ব্লাস্ট মানে কি, ব্লাস্ট মানে বিস্ফোরণ। তো ধরো এরকম একটা বিস্ফোরণ হলে এরকম গোলাকার গঠন তৈরি হয় না, একবার যে জায়গার মধ্যে একটা বোমা বিস্ফোরণ হয়, এরকম গোলাকার বালুগুলো এরকম গোলাকার বলয়ের মতো গঠন করে, তার মানে কি গোলাকার। ব্লাস্টুলা মানে ব্লাস্ট যেহেতু গোলাকার, তাহলে এরকম একটা গোলাকার মাঝখানে কি থাকে, গহ্বর থাকে ব্লাস্টুলা দশায়। ইজি। তাহলে ব্লাস্টুলা থেকে পরবর্তীতে হয় গ্যাস্ট্রুলা। কি হয়, গ্যাস্ট্রুলার মধ্যে আবার একটা গহ্বর পাওয়া যায়, নাম হলো আর্কেনটেরন। তাহলে আর্কেনটেরন গহ্বর পাওয়া যায়, আর্কেনটেরন নামক গহ্বর পাওয়া যায়। আর গ্যাস্ট্রুলা থেকে আলটিমেটলি যেটা তৈরি হয় সেটার নাম হলো হাইড্রুলা। আর হাইড্রুলা থেকে হাইড্রুলা, এর পরবর্তীতে তৈরি হয় আমার হাইড্রা। এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, এর মাধ্যমে দেখো যৌন জনন সম্পূর্ণ হলো হাইড্রার। কি কারণে বুঝলাম এটা যৌন জনন, এই যে দেখো শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে জননটা, সেটাই তো যৌন জনন। তাহলে এই যে যৌন জননের মাধ্যমে হাইড্রার পূর্ণাঙ্গ হাইড্রাটা সৃষ্টি হলো। তাহলে এই যে এর মধ্যে দিয়ে আমাদের জনন শেষ হয়ে গেল। এখন আমরা পড়বো হলো মিথজীবিতা সম্পর্কে। ঠিক আছে, এখন যে বিষয়টা পড়বো সেটা কি, সেটা হলো মিথজীবিতা বা সিম্বায়োসিস বিষয়টা কি আমি আগে একটু এক্সপ্লেইন করে দেখো। মিথজীবিতা বা সিম্বায়োসিস হলো এরকম একটা সম্পর্ক, যেই সম্পর্কের মধ্যে দুইজন সঙ্গী একে অপরের দ্বারা উপকৃত হয়, এরকম একটা সম্পর্ককে আমরা মিথজীবিতা বা সিম্বায়োসিস বলি। দেখো মিথজীবিতা বা সিম্বায়োসিস সম্পর্কে পড়ছি আমরা, সিম্বায়োসিস বা মিথজীবিতা কিরকম। ধরো এটা একটা প্রাণী, এই প্রাণীর ভিতরে আরেকটা প্রাণী গিয়ে বসবাস করছে। তো যদি এরকম হয় যে প্রথম প্রাণীটা দ্বিতীয় প্রাণী দ্বারা এবং দ্বিতীয় প্রাণীটা প্রথম প্রাণী দ্বারা পরস্পরের দ্বারা যদি উপকৃত হয়, এরকম একটা সম্পর্ককে আমরা বলি সিম্বায়োসিস বা মিথজীবিতা। ঠিক আছে, এই যে মিথজীবিতা। তো তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হলো মিথজীবিতা। প্রকৃতিতে বিভিন্ন রকম মিথজীবী সম্পর্ক আমরা দেখতে পাই। যেমন ধরো এক্সাম্পল দিই, এই লিগিউমের মূলের সাথে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার একটা মিথজীবিতা আছে। আচ্ছা আমি লিখি তিনটা সম্পর্ক আছে, তিনটা মিথজীবিতা আমরা প্রকৃতিতে দেখি। কি কি, অনেক মিথজীবিতায় আছে, তিনটার এক্সাম্পল জাস্ট বলছি। একটা হলো লিগিউমের মূল বা লিগিউমের সাথে ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মধ্যে একটা মিথজীবী সম্পর্ক আছে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, এটার মধ্যে একটা মিথজীবী সম্পর্ক আছে। এছাড়াও তোমার এটার নাম হলো কি, তাপসী কাঁকড়া। বুঝছো, তপস্যাকারী কাঁকড়া বলতে পারো, তাপসী কাঁকড়া, বা ইংরেজিতে বলা হয় এটাকে হারমিট ক্রেপ। কাকরি লিখলাম কেন, কাঁকড়া, তাপসী কাঁকড়া। এটার সাথে হলো অ্যানিমনের একটা তোমার এরকম মিথজীবিতা আছে, সি অ্যানিমন একটা প্রাণী। আচ্ছা এটা ছাড়াও আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা মনে রাখবা, 3 নাম্বার যেটা, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো হাইড্রা সম্পর্কে যেহেতু পড়ছি, হাইড্রার মিথজীবিতাই বেশি ইম্পর্টেন্ট, এবং এটাকে আমরা একটু বিস্তারিত এলাবোরেটলি পড়বো। আর ওই বাকিগুলো নর্মালি এমনি পড়বো, এটা সম্পর্কে আর বিস্তারিত নাই। তো কি কি, একটা হাইড্রা আছে, নাম হলো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। এই ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার সাথে, এটা একটা হাইড্রা, এটার সাথে একটা এককোষী শৈবাল আছে, এককোষী শৈবাল
যে শৈবালটার নাম হলো জুওক্লোরেলা। জুওক্লোরেলা, এই যে জুওক্লোরেলা, জুওক্লোরেলা। জুওক্লোরেলা নামক এককোষী শৈবালের মধ্যে একটা মিথুজীবী সম্পর্ক আছে। এই সম্পর্কটাকে আমরা একটু ইলাবোরেটলি দেখবো। দেখো, আমরা কিন্তু জানতাম যারা মিথুজীবী এরা পরস্পরের দ্বারা উপকৃত হয়। তাহলে আমরা এখন দেখবো যে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আর শৈবাল একে অপরের দ্বারা কিভাবে উপকৃত হয় সেটা আমরা এখন দেখবো। আচ্ছা, এই বিষয়টা আমি এখন মুছে দিই। দেখো, এটা মুছে দিয়ে আমরা এখন এটা ডিটেইল বিষয় পড়বো। সেটা হলো যে কিভাবে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এই শৈবালের দ্বারা উপকৃত হয় এবং শৈবাল কিভাবে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার দ্বারা উপকৃত হয় সেই বিষয়টা দেখবো। দেখো, প্রথমত আমরা এখানে দেখবো হাইড্রার বিষয়গুলো, যে হাইড্রা কি কি উপকার লাভ করে, আর এখানে দেখবো শৈবাল কি কি উপকার লাভ করে। প্রথমত দেখো, এভাবে চিন্তা করো যে এটা ধরো আমার হাইড্রা, এই হাইড্রার ভিতরে কিন্তু আমার এরকম শৈবালটা বাস করে। ধরো এটা হলো সেই শৈবাল, ঠিক আছে, এটা কি শৈবাল। তো প্রথমত দেখো একটা জিনিস, শৈবাল কি একটা উদ্ভিদ, তাহলে উদ্ভিদ কি তৈরি করে? খাদ্য তৈরি করে। এখন আমরা একটা জিনিস বুঝতে পারছি যে শৈবাল যে খাদ্যটা তৈরি করে এর যদি কোনো একটা অংশ উচ্ছিষ্ট থাকে বা উদ্বৃত্ত থাকে, সেই খাদ্যটাকে গ্রহণ করে, হাইড্রা গ্রহণ করে ফেলে। এই যে শৈবাল দ্বারা উৎপাদিত খাদ্যের উচ্ছিষ্ট অংশ এই আমার হাইড্রা গ্রহণ করে, তার মানে সে খাদ্য পায়। তাহলে হাইড্রার লাভ কি? এক নাম্বার হলো খাদ্য প্রাপ্তি, হাইড্রা হলো খাদ্য পায়, খাদ্য প্রাপ্তি, বুঝলাম। দ্বিতীয়ত দেখো, এই হাইড্রা মানে আচ্ছা একটু ডিটেইল লিখি, কি লিখলাম? শৈবালের উদ্বৃত্ত খাদ্য সে গ্রহণ করে, উদ্বৃত্ত খাদ্য গ্রহণ করে কে? এই হাইড্রা। আচ্ছা, এরপরে দ্বিতীয়ত যেটা, সেটা হলো কি সালোক সংশ্লেষণ না, শ্বসন। দেখো, শ্বসনের জন্য সে অক্সিজেন পায়। কিভাবে পায়? দেখো, শৈবাল যেহেতু উদ্ভিদ, সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্যটা তৈরি করবে। এখন আমরা জানি যে সালোক সংশ্লেষণে উপজাত হিসেবে বা বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি হয় না? অক্সিজেন তৈরি হয়। তো এই যে অক্সিজেনটা, মানে এই শৈবাল কর্তৃক উৎপাদিত যে অক্সিজেন, সেটা এই হাইড্রা শ্বসনে ইউজ করে, ঠিক আছে, শ্বসনে ইউজ করে, মানে সবাত শ্বসন আর কি। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসনটা হয় সেটা হলো সবাত শ্বসন। তাহলে এই কি বলবো, সালোক সংশ্লেষণে, আচ্ছা লিখি, সংক্ষেপে লিখি, সালোক সংশ্লেষণে উৎপাদিত অক্সিজেন, শৈবাল কর্তৃক উৎপাদিত অক্সিজেন এই কি করে? হাইড্রা শ্বসনে ব্যবহার করে, শ্বসনে ইউজ করে, বুঝলাম। দুইটা লাভ। এবার 3 নাম্বার লাভ হলো রেচন বর্জ্য অপসারণ। এটা একটু ব্যাখ্যা করি। অপসারণ, দেখো একটা জিনিস, এই শৈবালটা আমার ধরো মানে এই হাইড্রা যেহেতু একটা প্রাণী, তাহলে প্রত্যেকটা প্রাণীরই এক্সক্রেশন বা রেচন নামক একটা প্রক্রিয়া থাকার কথা। রেচনের মাধ্যমে সে কি করে? দেহের যে নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়াল আছে বা নাইট্রোজেন গঠিত যে সব বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো দেহ থেকে বের করে দেয়। তো এই হাইড্রা কর্তৃক উৎপাদিত যেসব বর্জ্য পদার্থগুলো আছে, সেই বর্জ্যকে কি করে? এই শৈবালটা গ্রহণ করে ফেলে। তাহলে শৈবাল কি করে? মানে শৈবাল হলো তোমার এই খেয়ে ফেলে ওই হাইড্রা কর্তৃক উৎপাদিত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। তাহলে শৈবাল নাইট্রোজেনজাত বর্জ্য খেয়ে ফেলে বলতে কি, সে আসলে ইউজ করে সে আবার তোমার এরকম নিজের মানে কি বলে, আমিষের চাহিদা পূরণ করে। আচ্ছা, খেয়ে ফেলে বলতে মানে সে আসলে রূপান্তর করে নিজের চাহিদা, মানে প্রোটিনের চাহিদা পূরণ করে ফেলে। অর্থাৎ সে খাদ্য পায়, প্রোটিন পায়, ঠিক আছে, প্রোটিন পায় কে? এই শৈবাল এই নাইট্রোজেনজাত বর্জ্য যে মানে নাইট্রোজেন বর্জ্য পদার্থটাকে ইউজ করে নিজে খাদ্য পায়। তার মানে দেখো মানে কিন্তু শৈবালও কিন্তু উপকৃত হয়, খাদ্য প্রাপ্তি, ঠিক আছে। দেখো, কিন্তু তোমার খাদ্য পেল শৈবাল, তাহলে একটা উপকার পেলাম। আচ্ছা, এছাড়াও আরেকটা বিষয় দেখো, এই প্রাণীর শ্বসনের ব্যাপারে আমরা পড়ছি যে মানে হাইড্রার শ্বসন ঘটে, এবং আমরা শ্বসনের মাধ্যমে জানি কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হবে, মানে এই যে CO2টা তৈরি হবে, সেই CO2টা আবার কি করে তোমার এই মানে এই শৈবালটা সালোক সংশ্লেষণে ইউজ করে। আমরা জানি যে সালোক সংশ্লেষণ কিন্তু পানি আর কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটে। সালোক সংশ্লেষণ, তাহলে এই যে সালোক সংশ্লেষণে যেই কার্বন ডাইঅক্সাইডের চাহিদাটা আছে সেটা এই
হাইড্রা থেকে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইডটাই আসলে শৈবাল পায় এবং সেটা দিয়ে সে সালোক সংশ্লেষণ সম্পন্ন করে। আচ্ছা, এছাড়াও সবচেয়ে বড় আরেকটা বিষয়, মানে আরেকটা শৈবালের প্রাপ্ত উপকার হলো যে এই যে দেখো এরকম মাঝে মধ্যেই ঘূর্ণিঝড় হয়, তারপরে তোমার এরকম বন্যা হয়, বিভিন্ন রকম দুর্যোগ হয়। এই দুর্যোগের মধ্যে সে যদি রাস্তাঘাটে চলাফেরা করে তাহলে তার বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে হাইড্রা কিন্তু এই শৈবালটাকে আশ্রয় দিল। আশ্রয় দেওয়ার কারণে এখন সে গুন্ডা বদমাইশ যারা আছে তাদের কাছ থেকে সে বেঁচে যায়। তার মানে কি, শৈবাল কিন্তু আশ্রয় পায়। আশ্রয়, এখন কথা হলো কোন জায়গায় শৈবালটা আশ্রয় পায়? মনে রাখবা, হাইডার গ্যাস্ট্রোডার্মিসে। হ্যাঁ, গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে আশ্রয় পায়, গ্যাস্ট্রোডার্মিস। তাহলে দেখো এর মধ্যে দিয়ে আমার কিন্তু মিথজীবিতার সম্পর্কটাও করা হয়ে গেল। তো আশা করি আর কোনো বিষয় এখানে থাকার কথা না। হ্যাঁ, মোটামুটি হয়ে গেল, এতটুকু ছিল আজকের ক্লাস। আরেকটা বিষয় দেখো আরেকটা বিষয় বলি। এই যে শৈবাল যে হাইডার ভিতরে সবসময় থাকে, এই কারণে শৈবালকে একটা বিশেষ নামে ডাকা হয়। দেখো শৈবাল কিন্তু হাইড্রাকে অনেক রকম উপকার দেয়। দেখো কত রকম উপকার দিল, সারা জীবন দিয়েই যায়। এই জন্য একে বলা হয় কি জানো? শৈবালকে বলা হয় লাইফ লং পেইং পেইং গেস্ট। ঠিক আছে, পেইং গেস্ট মানে সারা জীবন দিয়ে যায় এরকম একটা গেস্ট। ঠিক আছে, মানে যা যা আছে সব দিয়ে দেয়, সম্পত্তি, সহায় সম্পত্তি সব দিয়ে দিছে। যদিও সেও উপকৃত হয়েছে, কিন্তু স্টিল এটা এইভাবে বলা হয় যে শৈবালটা কি লাইফ লং পেইং গেস্ট। এটা না কিন্তু, মানে এই হাইড্রা না। ঠিক আছে, এতটুকু ছিল আজকের ক্লাস। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আর এর মধ্যে দিয়ে আমাদের হাইড্রা শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা রুই মাছ সম্পর্কে বলবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।